একটু ভাবুন তো এমন একটা জায়গার কথা, মানে এমন একটা জায়গা যেখানে মানুষ আসলে ওই অবসরে নিতে ভুলেই যায়। হুম, ভুলেই যায় বলাটা হয়তো পুরোপুরি ঠিক নয়, বরং তাদের ভাষাতেই ওই রিটায়ারমেন্ট বা অবসর বলে কোনো শব্দই নেই আসলে। হ্যাঁ, একদম, মানে আধুনিক জীবনে আমাদের প্রধান লক্ষ্যই তো হলো যত দ্রুত সম্ভব কাজ থেকে ছুটি নেওয়া, তাই না? ওই সোফায় গায়ে লিয়ে দেওয়া আর কি। ঠিক। কিন্তু পৃথিবীর কিছু অঞ্চলে মানুষ ১০০ বছর পার পরেও প্রতিদিন সকালে হাসি মুখে কাজে নেমে পড়ছে। আর আজকের এই গভীর আলোচনায় আমরা ঠিক এই রহস্যটাই উদ্ঘাটন করতে যাচ্ছি। আমাদের হাতের সামনে রয়েছে হেক্টর গার্সিয়া এবং ফ্রান্সিস্ক মিরালেসের অত্যন্ত জনপ্রিয় বই ইকিগাই। হ্যাঁ, দারুণ একটা বই। একদম। এর মূল লক্ষ্য হল ব্লু জোন বা নীল অঞ্চলগুলো। ধরুন ওই জাপানের ওকিনাওয়া, ইতালির সার্ডিনিয়া বা ক্যালিফোর্নিয়ার লোমা লিন্ডা এবং কোস্টারিকার নিকোয়ার মানুষদের দীর্ঘ ও সুখী জীবনের, মানে তাদের যে গোপন সূত্রগুলো আছে সেগুলো ডিকোড করা। এটা অনেকটা জীবনের একটা চিট কোডের মতো। চিট কোড, হ্যাঁ, বলা যেতে পারে। কিন্তু মূল আলোচনায় যাওয়ার আগে আমার মাথায় একটা প্রশ্ন খুব ঘুরপাক খাচ্ছে। এই যে ১০০ বছরের বেশি বাঁচার রহস্য, এটা কি উম, এটা কি পুরোটাই আমাদের শারীরিক খাদ্যাভ্যাসের উপর নির্ভর করে, নাকি এর আসল শেকড় লুকিয়ে আছে মনের ভেতর? এটা খুব চমৎকার একটা প্রশ্ন। আসলে শারীরিক খাদ্যাভ্যাস আর মানসিক অবস্থা, এই দুটোকে আলাদা করে দেখার কোনো উপায় নেই। আচ্ছা। বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে এই ব্লু জোনগুলোর দিকে তাকালে দেখা যায় সেখানকার মানুষেরা শুধু দীর্ঘজীবী নন, তারা কিন্তু সুস্থ এবং ভীষণ সক্রিয়। হ্যাঁ, ওই যে বললাম কাজে নেমে পড়ছে। ঠিক। আর এই সক্রিয়তার পেছনে শরীর ও মন একে অপরের পরিপূরক হিসেবে কাজ করে। আমরা যদি দীর্ঘায়ুর এই পুরো চিত্রটা বুঝতে চাই, মানে সবার আগে মনের দিকটাই দেখতে হবে। মানে মনটা আগে শক্ত হতে হবে। একদম। মনস্তাত্ত্বিক ভিত্তিটা শক্ত না হলে শুধু ভালো ভালো খাবার খেয়ে ১০০ বছর পার করা বাস্তবে সেটা সম্ভব নয়। আর মনের কথা বলতে গেলেই যে বিষয়টা সবার আগে আসে তা হলো সকালে ঘুম থেকে ওঠার একটা সুনির্দিষ্ট কারণ থাকা। জাপানিরা একেই তো বলে ইকিগাই, তাই না? হ্যাঁ, ইকিগাই, অর্থাৎ আপনার বেঁচে থাকার অর্থ। এই বিষয়টা পড়তে গিয়ে আমার ভিক্টর ফ্র্যাঙ্কেলের বিখ্যাত বই ম্যানস সার্চ ফর মিনিং এর কথা খুব মনে পড়ছিল। সেখানে লোগোথেরাপির একটা দারুণ ধারণা দেয়া হয়েছে। খুব প্রাসঙ্গিক একটা রেফারেন্স টেনেছেন। তাই না? মানে সাধারণ থেরাপিতে তো আমরা দেখি ডাক্তাররা রোগীর অতীত নিয়ে বা ওই শৈশবের ট্রমা নিয়ে ঘাটাঘাটি করেন, কিন্তু ফ্র্যাঙ্কেলের বিষয়টা তো পুরো উল্টো। হ্যাঁ, সাধারণ সাইকোঅ্যানালিসিসের সাথে এর পার্থক্যটা ঠিক এখানেই। ধরুন সিগমন্ড ফ্রয়েডের যে সাইকোঅ্যানালিসিস, সেখানে মানুষের অতীত নিয়ে কাজ করা হয়। হুম। পেছনের দিকে তাকিয়ে অবদমিত ইচ্ছা বা মানসিক আঘাতের কারণ খোঁজা হয়। এটাকে অনেকটা গাড়ির রিয়ার ভিউ মিররে দেখার মতো বলা যায়। আচ্ছা, মানে শুধু পেছনের দিকে দেখা। ঠিক। কিন্তু ভিক্টর ফ্র্যাঙ্কেলের লোগোথেরাপি হল সামনের উইন্ডশিল্ড দিয়ে তাকানো। এটি ভবিষ্যতের লক্ষ্য বা জীবনের উদ্দেশ্যের দিকে মনোযোগ দেয়। আরে বাহ! উইন্ডশিল্ড দিয়ে তাকানো, দারুণ বলেছেন। ফ্র্যাঙ্কেল নিজে তো নাৎসি কনসেন্ট্রেশন ক্যাম্পের ভয়াবহতা থেকে বেঁচে ফিরেছিলেন। তিনি গভীরভাবে বিশ্বাস করতেন যে মানুষের বেঁচে থাকার সবচেয়ে বড় চালিকা শক্তি হল ওই জীবনের কোনো অর্থ খুঁজে পাওয়া। হ্যাঁ, একটা পারপাস থাকা। একদম। যখন কেউ তার জীবনের অর্থ হারিয়ে ফেলে, তখন তার মধ্যে এক ধরনের মানসিক শূন্যতা তৈরি হয়। বিজ্ঞানের ভাষায় যাকে বলা হয় নিউরোসিস বা মানসিক অবসাদ। আচ্ছা। লোগোথেরাপি মূলত মানুষকে তার নিজের জীবনের অর্থ খুঁজে পেতে সাহায্য করে। এই বিষয়টা আমার কাছে একটা দারুণ রূপকের মতো মনে হয়। মানে জীবনের উদ্দেশ্যকে একটা কম্পাসের সাথে তুলনা করা যায়। কম্পাস। ধরুন কেউ একটা বিশাল সমুদ্রে জাহাজ চালাচ্ছে। উদ্দেশ্য বা ইকিগাই মানে এই নয় যে তাকে একটা নির্দিষ্ট গন্তব্যেই পৌঁছাতে হবে। ঠিক। অসাধারণ একটা তুলনা। কিন্তু এখানে বাস্তব জীবনের একটা সংকট আছে আমার মনে হয়। বইয়ের পাতায় লোগোথেরাপি বা ইকিগাইয়ের কথা পড়া যত সহজ, প্রতিদিনের ব্যস্ত জীবনে এই অর্থ বা মিনিং খুঁজে পাওয়ার ধাপগুলো কি সত্যিই এতটা সহজ? পৃথিবী বদলে দেবার মতো কোনো বিশাল লক্ষ্য তো আমাদের সবার থাকে না। না না, ইকিগাই মানেই যে পৃথিবী বদলে দেওয়ার মতো বিশাল কোনো লক্ষ্য হতেই হবে, তা কিন্তু একেবারেই নয়। তাই নাকি? হ্যাঁ, এর মনস্তাত্ত্বিক ধাপগুলো আসলে খুব সাধারণ। ধরুন প্রতিদিন সকালে বিছানা গোছানো, নিজের হাতে যত্ন করে এক কাপ কফি বানানো, বা ওই যে বাগানের গাছগুলোতে একটু পানি দেওয়া। আচ্ছা, এ তো ছোট ছোট কাজ। হ্যাঁ, এই প্রাত্যহিক ছোট ছোট কাজের মধ্যেও ব্যক্তিগত অর্থ খুঁজে পাওয়া সম্ভব।
মূল মনস্তাত্ত্বিক ধাপটা হলো নিজের কাজগুলোকে এমনভাবে সাজানো যেখানে নিজের দক্ষতা, প্যাশন এবং চারপাশের মানুষের যা প্রয়োজন তার একটা সংযোগ তৈরি হয়। করা ঠিক। মস্তিষ্ক যখন জানে যে আজকে অন্তত একটা কাজ করার আছে যা আমাকে আনন্দ দেয় বা অন্যের উপকারে আসে, তখন বেঁচে থাকার ইচ্ছা প্রাকৃতিকভাবেই বেড়ে যায়। এটাই দীর্ঘায়ুর প্রথম মনস্তাত্ত্বিক শর্ত। আচ্ছা, কম্পাস তো আমরা পেলাম, কিন্তু বাস্তবে যখন আমরা কাজে বসি তখন আরেকটা বড় সমস্যার মুখোমুখি হতে হয়, মানসিক চাপ বা স্ট্রেস। এটা তো এখনকার দিনের সবচেয়ে বড় সমস্যা। একদম। আমরা জানি বর্তমান সময়ে ফোকাস ধরে রাখাটা কতটা কঠিন, আর যখন চারপাশের চাপে আমরা সেই কম্পাস হারিয়ে ফেলি তখন তো স্ট্রেস আরও বহুগুণ বেড়ে যায়। আর এই মানসিক চাপ আমাদের শরীরের ভেতরে একেবারে কোষে কোষে কতটা ভয়াবহ ক্ষতি করে তার বৈজ্ঞানিক প্রমাণ কিন্তু এখন একেবারে স্পষ্ট। যখন কেউ স্ট্রেসে থাকে তখন শরীর প্রচুর পরিমাণে কর্টিসল হরমোন নিঃসরণ করে। ওই যে স্ট্রেস হরমোন যেটাকে বলে। হ্যাঁ, ঠিক ধরেছেন। এই অতিরিক্ত কর্টিসল রক্তে গ্লুকোজের মাত্রা বাড়িয়ে দেয়, যা দীর্ঘমেয়াদে ডায়াবেটিস বা হার্টের সমস্যার মতো ক্রনিক রোগের ঝুঁকি তৈরি করে। সর্বনাশ! শুধু তাই নয়, একই সাথে এটি মস্তিষ্কে ডোপামিনের মতো ফিল গুড হরমোনের মাত্রা কমিয়ে দেয়। মানে যেটার কারণে আমাদের ভালো লাগে। একদম। ফলে সারাদিন একটা ক্লান্তি আর হতাশা কাজ করে। এর সমাধান হিসেবে বিখ্যাত মনোবিজ্ঞানী মিহাই চিকসেন্ট-মিহাই একটি অসাধারণ ধারণার কথা বলেছেন, যাকে বলা হয় ফ্লো স্টেট বা ফ্লো। ফ্লো স্টেট। হ্যাঁ, এটি হলো সাইকোলজি অফ অপটিমাল এক্সপিরিয়েন্স। এই ফ্লো স্টেট বিষয়টা আমার খুব প্রিয়। এটাকে অনেকটা ব্রুস লির সেই বিখ্যাত উক্তি বি ওয়াটার মাই ফ্রেন্ড এর মতো বলা যায়, তাই না? ঠিক, দারুণ বলেছেন। মানে জল যেমন যে কোনো পাত্রের আকার ধারণ করে, কোনো বাধা পেলে পাশ কাটিয়ে নিজের গতিতে এগিয়ে যায়, ফ্লো স্টেটও ঠিক তাই। বর্তমানের কাজে এমনভাবে পুরোপুরি ডুবে যাওয়া যেখানে সময় জ্ঞানটাই হারিয়ে যায়। একদম ফোকাসড হয়ে থাকা। কিন্তু এখানে আমি একটা বাস্তবসম্মত পাল্টা যুক্তি দিতে চাই। বলুন। বি ওয়াটার শুনতে খুব ভালো লাগে, কিন্তু বর্তমান যুগে এটা কতটা সম্ভব? আমাদের পকেটে থাকা স্মার্টফোন তো প্রতি সেকেন্ডে ফেসবুক, ইমেল বা খবরের নোটিফিকেশন দিচ্ছে। চুংটাং করে বাজছে সারাক্ষণ। হ্যাঁ, এই অবিরাম নোটিফিকেশনের যুগে ফ্লো স্টেট ধরে রাখা কি প্রায় অসম্ভব একটা ব্যাপার নয়? বলা তো খুব সহজ যে ফোন দূরে সরিয়ে রাখুন, কিন্তু আমাদের অনেকেরই কাজ তো এই ফোন বা ল্যাপটপ ঘিরেই। এই চ্যালেঞ্জটা একেবারেই বাস্তব। বর্তমান প্রযুক্তি আসলে আমাদের মনোযোগকে বারবার ছিনিয়ে নেয়। একদম। মস্তিষ্কে খণ্ডিত মনোযোগ বা ফ্র্যাগমেন্টেড অ্যাটেনশনের সৃষ্টি হয়, আর এই খণ্ডিত মনোযোগই স্ট্রেস বাড়ায়। স্মার্টফোন পুরোপুরি বাদ দেওয়া হয়তো সম্ভব নয়, তবে ফোকাস নষ্ট করার উপাদানগুলো যতটা সম্ভব নিয়ন্ত্রণ করাটা জরুরি। আমার তো মনে হয় ফোকাস বিষয়টা কোনো ইলেকট্রিক সুইচের মতো নয় যে চাইলেই ঠাস করে অন বা অফ করা যায়। না, তা তো নয়। বরং ফোকাস হলো একটা পেশি বা মাসলের মতো, যাকে প্রতিদিন অনুশীলনের মাধ্যমে শক্তিশালী করতে হয়। চমৎকার বলেছেন। বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকেও ফোকাস ধরে রাখাটা একটা মানসিক ব্যায়াম, আর এই মানসিক পেশিকে শক্তিশালী করার জন্য মাইন্ডফুলনেস চর্চা অত্যন্ত কার্যকর। আচ্ছা। এর মধ্যে অন্যতম হল বডি স্ক্যান বা হিয়ার অ্যান্ড নাও এর ধারণা। এটি মূলত আমাদের স্নায়ুতন্ত্রকে শান্ত করার একটা দারুণ কৌশল। এই বডি স্ক্যান বিষয়টা ধাপে ধাপে কিভাবে কাজ করে সেটা একটু বিস্তারিত জানা দরকার। মানে আমরা নিজেরা কিভাবে করতে পারি? বডি স্ক্যান হলো এমন একটি মাইন্ডফুলনেস কৌশল যেখানে আপনি শান্ত হয়ে বসে বা শুয়ে শরীরের প্রতিটি অংশের ওপর ধীরে ধীরে মনোযোগ দেন। ধরুন, পায়ের আঙুল থেকে শুরু করে গোড়ালি, হাঁটু, বুক হয়ে একেবারে মাথার তালু পর্যন্ত শরীরের কোথায় টান বা ব্যথা আছে সেটা শুধু অনুভব করার চেষ্টা করা হয়, কোনো বিচার বা বিশ্লেষণ ছাড়াই। মানে জাস্ট ফিল করা যে কোথায় কি হচ্ছে। একদম। এই ছোট অভ্যাসটি মস্তিষ্ককে অতীত বা ভবিষ্যতের দুশ্চিন্তা থেকে টেনে বের করে এনে হিয়ার অ্যান্ড নাও বা বর্তমান মুহূর্তে নোঙর করে। বাহ! যখন মস্তিষ্ক বর্তমানে থাকে তখন কর্টিসল হরমোনের মাত্রা স্বয়ংক্রিয়ভাবে কমতে শুরু করে। এটি স্নায়ুতন্ত্রকে শান্ত করে এবং কাজের প্রতি ওই ফোকাসটা ফিরিয়ে আনতে সাহায্য করে। তাহলে স্নায়ুতন্ত্রকে শান্ত করার উপায় তো মিলল। এবার আমাদের শরীরের ইঞ্জিনটার দিকে তাকানো যাক। হ্যাঁ, ডায়েট। যদি বডি স্ক্যান করে মন শান্ত হয়, তবে শরীরকে কি দিয়ে শান্ত রাখব? দীর্ঘায়ু পাওয়ার জন্য শরীর নামক এই ইঞ্জিনকে সুস্থ রাখার দৈনন্দিন খাদ্যাভ্যাস নিয়ে ওকিনাওয়ার মানুষদের কিছু অসাধারণ সিক্রেট আছে। অবশ্যই।
আর এই ডায়েটের ভেতরে নাকি আমাদের অনেকেরই অপছন্দের একটা তেতো সবজির খুব বড় ভূমিকা আছে, করলা। হ্যাঁ, করলা। কে ভেবেছিল যে করলা দীর্ঘায়ুর একটা গোপন সুপারহিরো হতে পারে? শুনতে অদ্ভুত লাগলেও করলা বা তেতো স্বাদের সবজিগুলো ব্লু জোনের ডায়েটে খুব গুরুত্বপূর্ণ। স্বাস্থ্য বিশেষজ্ঞ এবং পুষ্টি বিজ্ঞানীদের জন্য এই ডায়েট এবং স্ট্রেস ম্যানেজমেন্টের বৈজ্ঞানিক ভিত্তিটা বোঝা খুব জরুরি। বিষয়টা আসলে বৈজ্ঞানিকভাবে কিভাবে কাজ করে? দীর্ঘায়ুর ক্ষেত্রে শরীরের ভেতরে একটি বড় ভিলেন হল IGF-1। IGF-1? হ্যাঁ, মানে ইনসুলিন লাইক গ্রোথ ফ্যাক্টর 1 নামক একটি হরমোনের উচ্চ মাত্রা। যখন মানুষ অতিরিক্ত ক্যালোরি বা ওই যে প্রক্রিয়াজাত খাবারগুলো খায়, তখন এই IGF-1 বেড়ে যায়। আচ্ছা। এটি কোষের দ্রুত বৃদ্ধি ঘটায়, যা শেষ পর্যন্ত বার্ধক্যকে ত্বরান্বিত করে। ওকিনাওয়ার মানুষরা ক্যালোরি কম খান, যাকে তারা বলে হারা হাচিবু। হারা হাচিভু। হ্যাঁ, এর মানে হলো পেট ৮০ ভাগ ভরলেই খাওয়া বন্ধ করে দেওয়া, পুরো পেট ভরে না খাওয়া। এটি প্রাকৃতিকভাবেই IGF-1 এর মাত্রা নিয়ন্ত্রণে রাখে। আমি বিষয়টা এভাবে চিন্তা করি, আমাদের শরীরটা যদি একটা ইঞ্জিন হয়, তবে প্রতিদিনের কাজ, মানসিক চাপ এবং দূষণের কারণে এই ইঞ্জিনের ভেতরে এক ধরনের জং ধরতে শুরু করে। হ্যাঁ, রাস্ট পড়ার মতো। একেই তো বিজ্ঞানীরা অক্সিডেটিভ স্ট্রেস বলেন, তাই না? একদম ঠিক। অক্সিডেন্ট হলো সেই উন্নত মানের ইঞ্জিন অয়েল যা শরীরকে ভেতরে জং ধরার হাত থেকে রক্ষা করে। আমি দেখেছি তাদের ডায়েটে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট এবং সুপারফুড থাকে। রাসায়নিক প্রক্রিয়াটা ঠিক এমনই। আমাদের শরীরে স্বাভাবিক বিপাক প্রক্রিয়ার ফলে ফ্রি র্যাডিক্যাল তৈরি হয়। হুম। এই ফ্রি র্যাডিক্যালগুলোকে অনেকটা পাড়ার উচ্ছৃঙ্খল ছেলেদের মতো ভাবা যেতে পারে, যারা কোষের ডিএনএতে আক্রমণ করে এবং কোষের বুড়িয়ে যাওয়ার প্রক্রিয়াকে ত্বরান্বিত করে। আচ্ছা, মানে ওরা ড্যামেজ করে? ঠিক। আর অ্যান্টিঅক্সিডেন্টগুলো হলো পাহারাদারের মতো, যারা এই ফ্রি র্যাডিক্যালগুলোকে নিষ্ক্রিয় করে দেয়। ওকিনাওয়ার মানুষের খাবারে তোফু, টুনা মাছ, করলা, কম্বু বা সামুদ্রিক শৈবাল, বাঁধাকপি, সয়াবিন এবং মিষ্টি আলুর মতো খাবার থাকে। সবই তো দেখছি বেশ স্বাস্থ্যকর। হ্যাঁ, এছাড়া স্যালমন মাছ, ব্রকোলি, স্ট্রবেরি, ব্লুবেরি এবং অলিভ অয়েলও দীর্ঘায়ুর জন্য দারুণ উপকারী। আর তাদের একটা বিশেষ পানীয়র কথাও তো বইয়ে বলা আছে, তাই না? হ্যাঁ, এর নাম স্যানপিন চা। সানপিন চা, রাইট? এটি মূলত গ্রিন টি এবং জুঁই ফুলের একটি মিশ্রণ। এটি অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর একটি পানীয়। তাই দীর্ঘায়ু শুধু কি খাচ্ছি তার ওপর নির্ভর করে না, বরং এই খাবারগুলো কিভাবে কোষে অ্যান্টিঅক্সিডেন্ট সরবরাহ করে, ওই কোষের বুড়িয়ে যাওয়া রোধ করছে, সেটাই আসল বিজ্ঞান। বুঝতে পেরেছি। মানে শুধু ভালো ফুয়েল দিলেই হবে না, ইঞ্জিনকে সচলও রাখতে হবে। একদম। আর এখানেই আসে দৈনন্দিন নড়াচড়া বা মুভমেন্টের বিষয়টা। আমরা সাধারণত ফিটনেস বলতে বুঝি জিমে গিয়ে ভারী ওজন তোলা বা ট্রেডমিলে ঘণ্টার পর ঘণ্টা ঘাম ঝরানো। হ্যাঁ, জিম কালচার আর কি। কিন্তু ওকিনাওয়ার প্রবীণদের সক্রিয় জীবনযাপন দেখলে এই ধারণাটা পুরোপুরি বদলে যায়। ভারী ব্যায়ামের বদলে তারা প্রতিদিনের সাধারণ চলাফেরা বা নড়াচড়ার ওপর বেশি জোর দেন। ঠিক তাই। যেমন ধরুন, জাপানিদের বিখ্যাত মর্নিং রুটিন রেডিও তাইসো। আমি এই রেডিও তাইসোকে কম্পিউটারের সিস্টেম রিবুটের সাথে তুলনা করি। সিস্টেম রিবুট? দারুণ উপমা। সকালবেলা ঘুম থেকে উঠার পর শরীরটা যেন স্লিপ মোডে থাকে, সাথে সাথেই ভারী জিম সেশন শরীরকে ওভারলোড করে দিতে পারে। কিন্তু রেডিও তাইসোর মতো হালকা স্ট্রেচিং শরীর এবং মস্তিষ্ককে ধীরে ধীরে জাগিয়ে তোলে। একদম প্রাকৃতিকভাবে জাগায়। কিন্তু যাদের জীবন খুবই ব্যস্ত, সকালবেলা অফিসে যাওয়ার তাড়া থাকে, তারা কিভাবে এই রুটিনটি তাদের প্রাত্যহিক জীবনে যুক্ত করতে পারে? মাত্র 5 মিনিটের তো ব্যাপার। এটা আসলে মানসিকতার একটা পরিবর্তন। প্রতিদিনের রুটিনে মুভমেন্ট যুক্ত করার জন্য কোনো বিশেষ যন্ত্রপাতির প্রয়োজন নেই। সকালে ঘুম থেকে উঠে পানি গরম হওয়ার ফাঁকে বা ধরুন ব্রাশ করার সময় মাত্র 5 মিনিট হাত পা একটু প্রসারিত করা, মেরুদণ্ড সোজা করে কয়েকটা বড় শ্বাস নেওয়াই যথেষ্ট। এত সহজ? হ্যাঁ, এটি শরীরে রক্ত চলাচলন বাড়িয়ে দেয় এবং মাংসপেশির আড়ষ্টতা দূর করে। এর পাশাপাশি তাইচি এবং সাধারণ মার্শাল আর্টসের কিছু মুভমেন্টও তারা চর্চা করেন। আচ্ছা। এটি শুধু শরীর নয়, মস্তিষ্ককেও শান্ত করে। একটি সহজ মর্নিং রুটিনের রূপরেখা হতে পারে সকালে উঠে 5 মিনিট রেডিও তাইসো, এরপর শান্ত হয়ে বসে মাইন্ডফুল ইটিং বা মনোযোগ দিয়ে সকালের নাস্তা করা,
এবং সারাদিন লিফটের বদলে সিঁড়ি ব্যবহার করার মতো ছোট ছোট নড়াচড়া। মানে এই ছোট ছোট জিনিসগুলোই। হ্যাঁ, এগুলোই যে কোনো বয়সের মানুষকে সারাদিন উদ্যমী রাখে। আর একটা ব্যাপার যা আমাকে খুব অবাক করেছে তা হলো তাদের প্রবীণদের সক্রিয় জীবনযাপন। আমাদের সমাজে রিটায়ারমেন্ট মানেই হলো কাজ থেকে পুরোপুরি ছুটি নিয়ে বসে থাকা। হ্যাঁ, এই ধারণাটা আমাদের খুব বদ্ধমূল। কিন্তু ওকিনাওয়ায় প্রবীণরা কখনোই পুরোপুরি নিষ্ক্রিয় হন না। তারা ফেডারেশন অফ সিনিয়র সিটিজেন ক্লাবের মতো সংগঠনগুলোর সাথে যুক্ত থাকেন, বাগান করেন, কমিউনিটি নানা কাজে অংশ নেন। সক্রিয় থাকার এই সিক্রেটটাই তাদের দীর্ঘায়ুর অন্যতম চাবিকাঠি। বয়স বাড়ার সাথে সাথে শারীরিক বা মানসিক নানা বাধা আসে ঠিকই, কিন্তু এই নেতিবাচক পরিস্থিতি মোকাবেলার জন্য তাদের অসাধারণ মানসিক শক্তি রয়েছে। জাপানিদের একটা বিখ্যাত প্রবাদ আছে, নানা করবি ইয়া ওকি, যার অর্থ হল 7 বার পড়লে 8 বার উঠে দাঁড়াও। বাহ, দারুণ তো! এই দর্শনটি রোমান স্টোইসিজমের সাথে খুব মিলে যায়। স্টোইসিজম শেখায় যে আমাদের চারপাশে কি ঘটছে তা হয়তো আমরা নিয়ন্ত্রণ করতে পারবো না, কিন্তু সেই পরিস্থিতিতে আমরা কিভাবে প্রতিক্রিয়া জানাবো সেটা পুরোপুরি আমাদের হাতে। একদম। প্রবীণরা এই মানসিকতা নিয়েই জীবনের প্রতিটি দিন কাটান, যা তাদের স্ট্রেস ফ্রি রাখে এবং দীর্ঘায়ু দেয়। আমরা যদি আজকের এই পুরো আলোচনাটা একসাথে গাঁথি তাহলে কয়েকটা খুব স্পষ্ট ছবি বেরিয়ে আসে। হ্যাঁ, একটা সামারি করলে ভালো হয়। প্রথমত, প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার একটা কারণ বা ইকিগাই খুঁজে বের করা এবং লোগোথেরাপির মাধ্যমে ভবিষ্যতের দিকে ফোকাস করা। ঠিক। দ্বিতীয়ত, মাইন্ডফুলনেস বা বডি স্ক্যানের মাধ্যমে মস্তিষ্ককে শান্ত করে স্মার্টফোনের এই যুগেও ফোকাস ধরে রাখা এবং কর্টিসলের মাত্রা কমানো। একদম। করলা বা স্যানপিং চা দিয়ে শরীরের ভেতরের জং বা অক্সিডেটিভ স্ট্রেস রোধ করা এবং সবশেষে রেডিও তাইসোর মতো ছোট ছোট মুভমেন্টের মাধ্যমে শরীরকে সচল রাখা এবং বৃদ্ধ বয়সেও সক্রিয় থাকা। এই প্রতিটি বিষয়ে একে অপরের সাথে গভীরভাবে যুক্ত। একটি ভালো খাদ্যাভ্যাস শরীরকে শক্তি দেবে, রেডিও তাইসো সচল রাখবে, আর এই সব কিছু মিলে ওই ইকিগাই বা জীবনের উদ্দেশ্য পূরণে সাহায্য করবে। বই থেকে পাওয়া দুটি চমৎকার উদ্ধৃতি এই পুরো দর্শনটাকে খুব সুন্দরভাবে তুলে ধরে। প্রথমটি হল, সুখ সবসময় আপনার হৃদয়ের দ্বারা নির্ধারিত হয়। বাহ! এর মানে হল, বাইরের পরিস্থিতি যাই হোক না কেন, সুখ খোঁজার দায়িত্বটা নিজের ভেতরেই থাকে। আর দ্বিতীয়টি হল, এগিয়ে যান, নিজের পথ পরিবর্তন করবেন না। অর্থাৎ জীবনের ছোট ছোট কাজগুলোর প্রতি স্থির থাকা এবং ফোকাস না হারানো। অসাধারণ। আজকের এই পুরো আলোচনাটি সত্যি আমাদের জীবনযাপনের প্রচলিত ধারণাগুলোকে নতুন করে ভাবতে বাধ্য করে, বিশেষ করে যখন আমরা আধুনিক জীবনের চূড়ান্ত লক্ষ্য নিয়ে ভাবি। হ্যাঁ, ওই অবসরের বিষয়টা। ঠিক। আধুনিক যুগে আমাদের সবার জীবনের একটা অলিখিত লক্ষ্য হল দ্রুত অবসর নেওয়া। আমরা স্বপ্ন দেখি যে একটা সময় আসবে যখন কোনো কাজ করতে হবে না, শুধু সমুদ্রের ধারে বসে থাকব আর কোনো দায়িত্ব থাকবে না। সবাই এটাই চায় এখন। কিন্তু ওকিনাওয়া বা ব্লু জোনগুলোর মানুষরা, যারা আসলে 100 বছরের বেশি সুস্থভাবে বেঁচে আছেন, তারা কখনোই পুরোপুরি অবসর নেন না। তাহলে কি আমরা অবসর নেওয়ার স্বপ্ন দেখে কাজ থেকে পালানোর চিন্তা করে নিজেদের বার্ধক্যকেই দ্রুত ডেকে আনছি? খুব গভীর একটা প্রশ্ন। দীর্ঘায়ু পাওয়ার আসল রহস্য কি তবে? মৃত্যু পর্যন্ত বেঁচে থাকার আনন্দ থেকে, ওই জীবনের ছোট ছোট কাজগুলো থেকে কখনোই অবসর না নেওয়াতেই লুকিয়ে আছে। একটু ভেবে দেখবেন।